প্রিয় দর্শক, বিরতির পরে আবারও আপনাদের সকলকে স্বাগত জানাই ড্রিম হোম উইথ ইঞ্জিনিয়ার সাদেকুল অনুষ্ঠানে। বিরতিতে যাওয়ার আগে আমরা আলোচনা করছিলাম যে পারমিটেড ডেভেলপমেন্ট রাইটটা দিয়ে আমরা কী সুযোগ সুবিধা পেতে পারি। আমরা আলোচনা করছিলাম যে পোটেনশিয়াল, আমরা যখন কোনো সময় বাড়ি পোটেনশিয়াল ডেভেলপমেন্ট করা যায়, ওইটা আপনাদেরকে বিবেচনা করা ভালো এবং লং রানে চিন্তা করা ভালো। ওই আলোচনা আবার ফিরে যায় আর কি, যে আমরা যেটা আপনার আলোচনা করছিলাম যে ইঞ্জিনিয়ার সাহেব, যে আমরা যখনই একটা বাড়ি কিনি আমাদের যেটা দরকার 2 বেডরুম বা 3 বেডরুম, খালি বেডরুমটাই আমরা হিসাব করি। কিন্তু আপনি যেটা বলছেন যে একটু লং রানের যদি আমরা চিন্তা করি, যদি ভবিষ্যৎ চিন্তা করি, যে ওই আমাদের যে চাহিদার যে বেডরুমগুলো দরকার ওইটার সাথে আপনার মানে পোটেনশিয়াল ডেভেলপমেন্টটা চিন্তা করা উচিত এটা। এবং এখন চিন্তা করা উচিত আমরা তো জানি, কিন্তু ওই পোটেনশিয়াল ডেভেলপমেন্ট এই বাড়িগুলোর মানে ইগুলা কীরকম, মানে ধরেন আমাদের যে অবস্থানগুলো কীরকম আছে ওগুলোর, মানে ধরেন চাহিদা তো আছে আমাদের পোটেনশিয়াল, কিন্তু মার্কেট ওই বাড়িগুলো কীরকম, মানে আপনার কম্পেয়ার টু যেটা ডেভেলপমেন্ট করা যাবে না, কম্পেয়ার মানে যে ওই সূচকগুলো কীরকম আছে। মানে ধরেন একটা লাইনে ধরেন 10টা বাড়ি আছে, তার মধ্যে কি 10টাই কি পোটেনশিয়াল ডেভেলপমেন্ট বাড়ি কিনা? দেখুন, এটা আসলে ডাইরেক্ট আসলে কোনো উত্তর আমার মনে হয় নেই, বাট আনসার ইজ অলওয়েজ ইয়েস। এখন কথা হচ্ছে যে দেখুন, মোস্ট অফ দ্য টাইম মানে আই থিঙ্ক আমি বলবো যে ওভার 70% বাড়িতেই কিন্তু ইউকেতে আপনার লফট করা যাবে। হ্যাঁ, তার মানে হচ্ছে যে 70% ওভার 70% বাড়িরই পোটেনশিয়াল আছে এটি কনভার্সন করার। এখন কথা হচ্ছে যে 3 মিটার এক্সটেনশন ইফ ইজ এ ফ্রি হোল্ড হাউস 100% ইউ ক্যান ডু ইট। সো মোস্ট অফ দ্য হাউসেই এই পোটেনশিয়ালটাও আছে। এখন কথা হচ্ছে যে আমরা যে পোটেনশিয়ালের কথা চিন্তা করছি, যে আপনি যখন বাড়ি ক্রয় করবেন, দেখুন প্রত্যেকটা মানুষের চাহিদাটা তার জীবনের প্রয়োজন অনুযায়ী কিন্তু চেঞ্জ হয়। একটা নিউলি ম্যারিড কাপলের জন্য বাড়ি দরকার একটা সিম্পল, বাট একটা ইয়াং চিলড্রেন যখন থাকে তখন তাদের বাড়ি প্রয়োজন হয় এমন এক জায়গায় যেখানে স্কুল আছে। গ্রোয়িং আপ চিলড্রেন বা টিনেজারের জন্য একটা সেকেন্ডারি স্কুল আছে, এবং যাদের বয়স্ক মা বাবাও তাদের সাথে থাকে তাদের জন্য দরকার মসজিদ, মন্দির, গির্জা কাছাকাছি আছে, কমিউনিটির মানুষগুলো কাছাকাছি আছে, বাজার সদাই করা যাবে আপনার কাছাকাছি জায়গায়। আমার এলাকার মানুষ ধর্মীয়ভাবে হতে পারে, দেশ হিসেবে হতে পারে, এথনিসিটি দিয়ে হিসেবে হতে পারে, যারা যে জায়গায় থাকে। তো এখন যারা সিটিতে কাজ করেন তাদের জন্য টিউব স্টেশন কত কাছে, তা যারা একটু আপনার অ্যাফোর্ড করতে পারবেন না, বাস যোগাযোগ আছে কিনা, পাবলিক ট্রান্সপোর্টটা কীরকম। এখন বাড়ি কেনার ক্ষেত্রে প্রত্যেকটা মানুষের কিন্তু ডিফারেন্ট চাহিদা আছে। এখন কথা হচ্ছে যে আমরা যে পটেনশিয়ালের কথা বলি, যেহেতু বিল্ড এনভায়রনমেন্টের মানুষ, যেহেতু কনস্ট্রাকশন নিয়ে কাজ করি, আমি সবসময় একটা জিনিস বলার চেষ্টা করি, আপনাকে দেখতে হবে যে এখনকার সিচুয়েশন এবং 15 বছর পরে আপনার সিচুয়েশন। ইট ক্যান বি আপনি অনেকে আছে বাড়ি কিনেন বিয়ের আগে, তো আপনি এখন বিয়ে করেননি, আপনার হয়তো 5 বছর পর বিয়ে করার একটা প্ল্যান, তো আপনার তারপরে ফ্যামিলি প্ল্যানিং নিয়ে একটা প্ল্যান, 15 বছর পরে কি। তো আপনি যদি যখন বাড়িটা ক্রয় করবেন, ইফ ইউ ক্যান ইমাজিন ইউর সেলফ in 15 years time, a minimum of 15 years time, then you can think of a potential house. এখন অনেকেই আছেন যে affordability it does make a big difference. এখন আপনি কতটুকু অ্যাফোর্ড করতে পারবেন, 10 বছর পরে কতটুকু অ্যাফোর্ড করতে পারবেন, এটাকে কিন্তু প্রেডিক্ট করা ইট ইজ রিয়েলি ডিফিকাল্ট। কিন্তু আপনার অবভিয়াসলি যেটা আপনার কন্ট্রোলে, বা অবভিয়াসলি ইটস অনলি আল্লাহ নোজ হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন ইন দ্য ফিউচার, বাট আপনি যদি মনে করেন যে আপনি একটা ফ্যামিলি ওরিয়েন্টেড মানুষ, ভাই বোন নিয়ে থাকতে চান, দেন ইউ নিড এ বিগার হাউস। এখন কথা হচ্ছে যে আমরা কি এখন চিন্তা করছি, এখনকার চাহিদা এবং 15 বছর পরের যে চাহিদা, এটাকে যদি একটু আন্দাজ করতে পারি বা অনুমান করতে পারি, তখন কিন্তু আমরা পোটেনশিয়ালটা দেখতে পারবো। এখন কথা হচ্ছে যে বাড়ির ক্ষেত্রে কিভাবে পোটেনশিয়াল দেখব। দেখুন, সেমি ডিটাচ হাউস, তার মানে হচ্ছে আমার বাড়ির সাথে একটা বাড়ি লাগানো, বা ডিটাচ হাউস, আমার বাড়ির সাথে একটা বাড়িরও লাগানো না। এখন কথা হচ্ছে যে এবং টেরেস হাউস, এন্ড অফ টেরেস হাউস, বাংলো, ফ্ল্যাট, সো মেনি থিংস আপনার আছে। এখন কথা হচ্ছে যে আমরা যদি দেখি যে আমার বাড়ির পাশে জায়গা আছে এবং আমার বাড়ির পেছনেও জায়গা আছে, আমার বাড়ির 2 পাশেই জায়গা আছে, ইটস ওয়ান্ডারফুল। কিন্তু কথা হচ্ছে যে আমরা দেখতে হবে যে ওই যে জায়গাটা আছে, এই জায়গাটাকে কিভাবে ইকোনমিক্যাল ওয়েতে আমরা ইউজ করতে পারি, এবং ওই জায়গায়
শুধু জায়গা দেখে কিনলেই হবে না, আমার বাড়িটা গ্রিন বেল্টে কিনা, আমার কোনো রেস্ট্রিকশন আছে কিনা, লোকালি লিস্টেড কিনা, বা গ্রেড 1 লিস্ট বা 2 লিস্টেড কিনা। এখন অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। আমরা যখনই কোনো একটা ট্রানজ্যাকশন করব, আমরা যখনই একটা বাড়ি ক্রয় করব, অবশ্যই আমরা কাউন্সিলের সাথে কথা বলতে পারি, লোকাল যে এক্সপার্ট আছে তাদের সাথে কথা বলতে পারি। শুধু আপনার জায়গা দেখলাম আর কিনে ফেললাম তাইলেই কিন্তু বিল্ডিং বানানো যাবে না। আপনাকে ইনফরমেশনগুলো জানতে হবে, লোকাল এক্সপার্ট থাকতে হবে, প্ল্যানিং কনসালটেন্টের সাথে কথা বলতে হবে, লোকাল আর্কিটেক্টের সাথে কথা বলতে হবে, এমন কোম্পানির সাথে কথা বলতে হবে যারা আসলে প্ল্যানিং পলিসিটা বোঝে, যারা আর্কিটেকচারাল ডিজাইনটা বোঝে, যারা আপনাকে ফিউচারটা বলতে পারবে, প্রপার্টির ফিউচার। কারো ফিউচার আমরা জানি না, বাট প্রপার্টিটা এখন যা আছে ফিউচারে কি করা সম্ভব, এক্সপেক্টেডলি কি করা সম্ভব অনুমানটা করতে পারবে বেসড অন ন্যাশনাল পলিসি ফ্রেমওয়ার্ক। এখানে ন্যাশনাল পলিসি ফ্রেমওয়ার্কটা হচ্ছে যে জাতিগতভাবে আমরা এই ইউকেতে কি করতে পারবো তার একটা রূপরেখা দেয়া আছে, একটা আইন বানানো আছে। সেই আইনটা যে যত বেশি জানবে তার জন্য কিন্তু প্ল্যানিং পাওয়াটা, কনসালটেন্ট হওয়াটা বা ক্লায়েন্টকে অ্যাডভাইস দেওয়াটা তার জন্য তত ইজি হবে এবং তত দ্রুত করতে পারবে এবং সময় সাপেক্ষে করতে পারবে। ধন্যবাদ। আপনি একটা টার্মগুলো বলেছেন ন্যাশনাল পলিসি ফ্রেমওয়ার্ক, এই আন্ডারে তো আমাদের ধরেন লার্জ এক্সটেনশন বা পারমিটেড ডেভেলপমেন্টগুলো অ্যাপ্লিকেশন করা হয়। এখন যেই জিনিসটা আমাদের কমিটির মধ্যে বেশিরভাগই আলোচনা হয় বা যেটা প্রশ্ন থাকে যে মানে কোন কোন ইস্যুর কারণে দেখা যাচ্ছে যে ধরেন অনেকগুলো অ্যাপ্লিকেশন করবো, বেশিরভাগই অনেক সময় একসময় দেখা যাচ্ছে যে রিজেক্ট হয়ে যাচ্ছে এবং এটা দিয়ে তারা সাফারিং হচ্ছে। সো এই কোন কোন বিষয়গুলো তাদেরকে বিবেচনা করতে হবে, মাথায় রাখতে হবে যে যাতে প্ল্যানিং অ্যাপ্লিকেশনটা রিজেক্ট না হয়? আপনি একটা উল্লেখ করেছেন যে ন্যাশনাল পলিসি ফ্রেমওয়ার্ক। সো এই ইস্যুগুলো আপনি নিশ্চয়ই আপনার দৈনন্দিন জীবনে আসে, যে কী কী ইস্যু আসে এবং ওখান থেকে আপনি কোনো যদি অ্যাডভাইস করতে চান আমাদের বা কোনো তথ্য যদি দিতে চান আমাদের দর্শকদের। দেখুন, আমাদের যেই অ্যাডভান্টেজটা, উই হ্যাভ এ বিউটিফুল টিম। আমাদের টিমে যে আপনার ধরুন অলমোস্ট মাই এইজ, আমাদের টিমের যে সিনিয়র পারসন, ওনার ওভার 35 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, ইউকে এক্সপিরিয়েন্স আমাদের যে লিড। এখন কথা হচ্ছে যে ন্যাশনাল পলিসি ফ্রেমওয়ার্কে আপনি যত জানবেন, দেখুন আপনি অ্যাটেক করতে পারবেন। এখন কথা হচ্ছে যে আপনার সেমি ডিটাচ এবং ডিটাচ হাউসের ক্ষেত্রে হচ্ছে আপনার 50 কিউবিক মিটার, বাট টেরেস হাউসের ক্ষেত্রে 40 কিউবিক মিটার। এখন আপনি যদি অ্যাটেক করতে পারবেন আপনার বিশাল বাড়ি, বাট আপনার একটা টেরেস হাউস, আপনি এমন একটা ডোমার বানালেন যেটা ওভার 40 কিউবিক মিটার, দেন আপনাকে ভাঙতে হবে। এটা ইউকের যে আইন, সে আইনে অনুযায়ী হয়নি। এখন আপনি বিল্ডিং রেগুলেশনের পারমিশন নেননি, আপনার বিল্ডিংয়ের ইন্সপেকশন হয় নাই, তো ইউ ক্যানট ডু দ্যাট। এখানে ইউকেতে আপনি যা ইচ্ছে তা করতে পারবেন না। আপনার জায়গা আছে, আপনার ভাই বা একটা সাইড এক্সটেনশন করেছে বলে আপনি করতে পারবেন। তার আগের ধাপটা যে একটু আলোচনা করেছি, এখানে যেটা আলোচনা করেছে প্ল্যানিং অ্যাপ্লিকেশন রিজেকশন কি কি কারণে হয় এবং রিজেকশনটা কোনো আপিলের কোনো ব্যবস্থা আছে কিনা? জি, আপিল ডেফিনেটলি আপিলের ব্যবস্থা আছে। কি কি কারণে প্ল্যানিং রিজেকশন? একটু বিকজ অফ, দেখুন এখানে মিসআন্ডারস্ট্যান্ডিংও হতে পারে। দেখুন ইটস অল অ্যাবাউট ক্লিয়ার রিপ্রেজেন্টেশন। আমাদেরও কিন্তু অনেক সময় আমরা একটা জিনিস বোঝাতে চাই কাউন্সিলকে, কাউন্সিল কিন্তু একটা বুঝে না। আর মানে অনেক সময় আমাদের এরকম অ্যাপ্লিকেশন হয়েছে, রিফিউজ হয়েছে। হোয়াট ওয়াজ দেয়ার ওয়াজ নট এ ক্লিয়ার কমিউনিকেশন। কমিউনিকেশনটা হচ্ছে যে আপনি যে রিপ্রেজেন্টেশনটা করবেন যে ভাই আমার একটা 6 মিটার এক্সটেনশন দরকার, কেন দরকার, আর আমার ডেভেলপমেন্টে আমার নেইবারে কোনো ক্ষতি হচ্ছে না, দ্যাটস নিড টু বি প্রুভেন। আমার ডেভেলপমেন্ট এলাকার ক্যারেক্টারটাকে চেঞ্জ করছে না, ক্যারেক্টার ইন টার্ম অফ আর্কিটেকচারাল যে ক্যারেক্টার আছে। এখন কথা হচ্ছে যে আমার ডেভেলপমেন্টটা অড না, এটা একটা বিরূপ ইম্প্যাক্ট কমিউনিটিতে ফেলবে না। তো দেখুন, যে যত বেশি আপনার প্ল্যানিং পলিসিটা জানবে তার অ্যাপ্লিকেশনের সাকসেস তত বেশি থাকবে। এখন কথা হচ্ছে যে কেন রিফিউজ হয়? মোস্ট অফ দ্য টাইম ইজ ল্যাক অফ নলেজ। উইথ ডিউ রেসপেক্ট টু অল দ্য প্ল্যানিং কনসালটেন্ট, অল দ্য আর্কিটেক্ট। সাধারণভাবে যে জিনিসটা আমি বুঝেছি আপনার আলোচনা থেকে, আপনি যদি আমাকে করে দেন যে আন্ডার পারমিটেড ডেভেলপমেন্ট অলরেডি ইটস
গ্রান্টেড যে আপনি ওই জিনিসটা ডেভেলপমেন্ট করতে পারবেন যদি আপনি লফুলি ডেভেলপমেন্টটা করেন, যেটার জন্য কোনো আপনার অনুমতি চাইতে হবে না। কিন্তু অন্যান্য লার্জার এক্সটেনশনের জন্য আপনাকে অনুমতি চাইতে হবে, আপনাকে দিতেও পারে নাও দিতে পারে, কিন্তু দিবে যদি আপনি অবশ্যই সেই নিয়মগুলো ফলো করে যদি অ্যাপ্লিকেশন করেন। এটা কি বলতে যাচ্ছেন? জি, দেখুন না দিতে পারার চান্স হচ্ছে 0। এখন অনেকেই প্রশ্ন করবেন যে ভাই না দিতে পারার চান্স 0 হইলে তাহলে আমাকে কেন রিফিউজ করে? আপনি দেখবেন আপনাকে রিফিউজ করেছে বিকজ আপনি ওভার অ্যাম্বিশাস, অথবা আপনার যে কনসালটেন্ট, ইট ক্যান বি আ আর্কিটেক্ট, ইট ক্যান বি আ প্ল্যানিং কনসালটেন্ট, ইট ক্যান বি আপনি নিজেও হতে পারেন, ইউ ওয়েন্ট বিয়ন্ড দ্য লিমিট। এখন দেখুন আমার কাছে জায়গা আছে, হ্যাঁ, যে আমার কাছে জায়গা আছে 35 স্কোয়ার মিটার, কিন্তু আমি বললাম যে না আমার বাসাটা 70 স্কোয়ার মিটার, আমি এটাকে 2টা ফ্ল্যাট করবো। আই ক্যান নট ডু ইট। ন্যাশনাল পলিসি ফ্রেমওয়ার্ক বলছে আপনাকে মিনিমাম 39.5 স্কোয়ার মিটার হতে হবে, 57 to 65 হতে হবে, 81 প্লাস হতে হবে। আমি কেন 3-4টা নাম্বার বললাম? আপনার 1 বেডরুম ফ্ল্যাট, 2 বেডরুম ফ্ল্যাট, 3 বেডরুম প্লাস ফ্ল্যাট। এখন আপনি দেখুন অনেকেই বলছে যে লেবার গভর্নমেন্ট বলছে এভরি হাউস শুড বি কনভার্টেড টু 2 ফ্ল্যাট। ইট ইজ এ পলিটিক্যাল স্টেটমেন্ট। আমি একটু আপনাকে কি করবো, আমাদের মাঝে একটা কলার আছে। প্রিয় দর্শক, আপনি আমাদের সাথে যুক্ত আছেন, আপনি আপনার প্রশ্ন করতে পারেন। হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আজ যখন যে এটা গড় আছে, গড় যে থাকে, গড়ের পিছনে একটা আরো একটা ইউনিট বানাই তৈলে কার কাছে পারমিশন লওয়া লাগবো? আপনি বাসার পিছনে কি গার্ডেনে বানাতে চান না বাসার সাথেই বাসাটা বানাতে চান? না না, গার্ডেনে। আপনার কি সাইডে কোনো অ্যাক্সেস আছে ভাই? না, স্টেশন না। অ্যাক্সেস আছে, আপনি বাসার পাশ দিয়ে কি ওই পিছন পর্যন্ত যেতে পারবেন? রাস্তা আছে? রাস্তা তো বাড়া সাইডে আছে। আপনার গার্ডেনের যে আলাদা অ্যাক্সেস আছে, রোড আছে। হ্যাঁ, আপনি একটা আপনার কাউন্সিলকে একটা ফুল অ্যাপ্লিকেশন করতে পারেন। এখন যেহেতু হাউজিং ক্রাইসিস আছে, এখন কিন্তু যদি বিরূপ প্রতিক্রিয়া না হয়, আপনি ওইখানে একটা বাংলোর জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। এটা ফুল অ্যাপ্লিকেশন করতে হবে, এটাকে ফুল প্ল্যানিং অ্যাপ্লিকেশন বলে। আপনি যদি বেশি টাকা খরচ করতে না চান, আপনি একটা প্রি অ্যাপ্লিকেশন করে দেখতে পারেন যে আপনার কাউন্সিল আপনার এই ডেভেলপমেন্টের ব্যাপারে কি বলছে। ইদানিং কিন্তু অনেককেই দিচ্ছে। তো এখন আমি মনে করি যে আপনি একটা প্রি অ্যাপ্লিকেশন করে আপনি চেষ্টা করতে পারেন। ওকে, জি, ধন্যবাদ। আমি আমার প্রশ্নের সাথে একটু সংযুক্ত একটা প্রশ্ন করতে চাই আপনাকে। উনি যে বলেছে উনি একটা গার্ডেনে একটা আউট হাউস করতে চায়, এখন ওনার গার্ডেনে আউট হাউস যে করতে চায় ওটার কোনো মেজারমেন্ট আছে কিনা, যে গার্ডেনটা কত বড় হলে কতটুকু করতে পারে, এটার বিষয়ে যদি একটু বলেন। দেখুন এখানে গার্ডেনের ব্যাপারে তো আর মেজারমেন্টটা নাই। এখানে বলা আছে যে আপনি যে ডেভেলপমেন্টটা করবেন, ধরুন উনি গার্ডেনে একটা অ্যানেক্স করলো, বা আউট হাউসের জন্য তো আর ওনাকে পারমিশন নিতে হবে না। আন্ডার পারমিটেড ডেভেলপমেন্ট হি ক্যান ডু ইট। বাট আমি যে জিনিসটা, ইফ হি ওয়ান্ট টু ডু সেপারেট ইউনিট, এখন উনি যদি আপনার গার্ডেনে একটা বাসা বানাতে চান, একটা বাংলো বানাতে চান, একটা ঘর বানাতে চান, তাহলে তাকে পারমিশন নিতে হবে এবং বিল্ডিং রেগুলেশন নিয়েই কাজটা করাতে হবে। দের ইজ এ লিমিট। আপনি আপনার টোটাল যে জায়গা এর মধ্যে আপনাকে 40% to 50%, বিটুইন 40 to 50 আপনাকে এমটি রাখতে হবে, ওপেন স্পেস রাখতে হবে। এটা কাউন্ট হবে আপনার ড্রাইভওয়ে এবং রেস্ট অফ দ্য গার্ডেন। এর মধ্যে আপনার মিনিমাম 40 to 50, আপনার 50% আপনাকে ওপেন স্পেস রাখতে হবে বা এমিনিটি স্পেস রাখতে হবে। তাছাড়া কিন্তু এটাকে বলবে ওভার ডেভেলপমেন্ট, রিফিউজ করে দেবে। তো এইটা অবশ্যই মনে রাখতে হবে। আর গার্ডেনে আউটবিল্ডিংয়ের ক্ষেত্রে আপনার ইপসটা, আপনার সর্বোচ্চ উচ্চতাটা যদি 3 মিটারের নিচে থাকে, এবং আপনার যে সর্বনিম্ন আমরা যদি আপনার অ্যাঙ্গেল রুফ বা আপনার পিচ রুফ করতে চাই, সেক্ষেত্রে আমি মনে করি যে বিটুইন 2.5 মিটার টু 3 মিটারের নিচেই থাকা উচিত এবং নেইবারকে রেসপেক্ট করা উচিত। আমাদের মাঝে মনে আরেকটা কলার আছে, আমি একটু নিয়ে নেই প্লিজ। প্রিয় দর্শক, আপনি আমাদের সাথে যুক্ত আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাই, এই কমিটিতে আপনাদের টাইম দিয়ে কমিটিকে সেবা করতে অনেক ধন্যবাদ। আমার একটা আসলে পরামর্শ আপনাদের কাছে, এই আমার একটা ঘর আছে, তো মর্গেজ নিয়ারলি ফিনিশ, তো আমার কিছু ক্যাশও আছে। আমি যদি আরো কয়েকটা, বা আমার প্ল্যান আছে যদি আমি রিমর্গেজ করে
এই বিজনেস হিসেবে যদি আর একটা বা দুইটা ঘর নিতে চাই রিমোর্গেজ করে, এটা কি ভালো হবে? বা আমার যে ক্যাশ আছে এটা এত বেশি না, হয়তো অ্যাবাউট 10-15 grand, বাট আমি রিমোর্গেজ করলে হয়তো কিছু পয়সা পাবো। তো এটা কি আপনাদের একটু পরামর্শ চাই। জি, আপনার কি একটাই বাসা আছে এখন? জি জি, একটা বাসা আছে, উনি একটা তাও বাসা আছে, জি, বিপুল উনি হয় না। রিমর্গেজ করে এবং কিছু জি, এটা কি আপনার নিজের নামে না কোম্পানির নামে ভাইয়া? এটা আমার নামেই। তো এটা যদি আমি বিজনেস করি তো অবশ্যই তখন কোম্পানির নামে নিয়ে যাবো, প্ল্যান আর কি। এখন কথা হচ্ছে যে আপনার পার্সোনাল সার্কামস্টেন্সে ডিপেন্ড করে। আপনি যদি রিমর্গেজ করেন অবশ্যই আপনি টাকা বের করতে পারবেন, বাট আমার সাজেশন হচ্ছে টাকা আসলে কিন্তু খরচ হয়ে যায় ভাই। আপনি অবশ্যই আরও বেশ কয়েকটা প্রপার্টি ক্রয় করতে পারেন। আমি জানি না আপনার প্রপার্টির প্রাইস কত। আপনি আপ টু আপনার ইনকামের উপর ডিপেন্ড করে আপ টু 75%, 80%, যেহেতু আপনার নিজের বাসা, আপনি একটাই বাসা, মেবি ইউ ক্যান বড় আপ টু 90%। এখন কথা হচ্ছে যে টাকাটা আপনি নিলেন, এই টাকাটা আপনাকে ওয়াইজলি ইনভেস্ট করতে হবে। আপনাকে এমন জায়গায়, যখনই আপনি বড় করলেন ইউ হ্যাভ টু পে ইন্টারেস্ট, আপনাকে কিন্তু মান্থলি ব্যাংকে পে করতে হবে। এখন আপনাকে এমনভাবে একটা ইনভেস্টমেন্ট করতে হবে যাতে ওই ইনভেস্টমেন্টের যে প্রপার্টিটা, ওই প্রপার্টির মর্গেজ দিয়ে যে এক্সট্রা টাকা আসে ওই টাকাটা দিয়ে তারপরেও যাতে আপনার কাছে কিছু টাকা থাকে। আর না হইলে কিন্তু আপনার আসলে আপনি ইউ ডে টু ডে ইউ উইল সাফার। আমি জানি না আপনার ইনকামের কি, বাট এখন কথা হচ্ছে অ্যাভারেজে প্রপার্টিতে দুইটা প্রফিট। একটা হচ্ছে আপনি রেন্ট দিলেন, আপনার খরচের পরে যে টাকাটা বাঁচলো এটা আপনার প্রফিট, ইউ হ্যাভ টু ডিক্লেয়ার ট্যাক্স অ্যাজ ওয়েল। এখন কথা হচ্ছে যদি কোম্পানির নামে করেন দেয়ার ইজ এ লট অফ বেনিফিট। আপনাকে একজন অ্যাকাউন্টেন্টের সাথে বা একজন লয়ারের সাথে কথা বলতে হবে। কিন্তু কথা হচ্ছে যে টাকাটা আপনি বড় করবেন ওই টাকার এগেনিস্টে যে ইনকামটা আসবে ওই ইনকামটা আপনার সাবসিডারি করতে হবে আপনার যে মর্গেজটা বাড়বে বা যে এক্সট্রা টাকাটা দিবেন। এখন কেন প্রপার্টিটা আপনি ক্রয় করবেন? কারণ হচ্ছে এই শর্ট টার্ম বেনিফিটটা তো জানলেন, দুই বাসা মিলে আপনার যা এক্সট্রা থাকবে ইট ইজ এ ইনকাম ফর ইউ। এখন ওভার দ্য টাইম আপনার কিন্তু আগে একটা প্রপার্টির দাম বাড়তেছিল, এখন দুইটা প্রপার্টির দাম বাড়বে। আপনি যদি তিনটাকে ক্রয় করতে পারেন তিনটা প্রপার্টির দাম বাড়বে। ওভার দ্য ইয়ার আপনার কিন্তু ক্যাশ গেইনটা অনেক ভালো হবে। তাই আমি সবসময় বলি যে যদি প্রপার্টিতে স্কোপ থাকে ইনভেস্ট করেন। রিমর্গেজ করিয়ে আপনাকে দেখতে হবে যাতে আবার আপনার দৈনন্দিন চলতে যাতে কষ্ট না হয়। আপনার অবভিয়াসলি ভবিষ্যতে লাভ হবে, কিন্তু এখন তো আপনি সর্বস্ব হারাতে পারেন না। তাই ব্যালেন্স করে দেখবেন যে দুইটার মধ্যে আসলে আপনার জন্য এখন এবং ভবিষ্যতে কোনটা ভালো হয়। ধন্যবাদ প্রশ্ন করার জন্য। জি জি, অনেক ধন্যবাদ ভাই, থ্যাংক ইউ ভাই, অনেক ধন্যবাদ ভাই। জি, আপনাকেও ধন্যবাদ। জি জি, উনি সুন্দর একটা প্রশ্ন করেছে যে এই প্রশ্নটা যে রিমর্গেজ করিয়ে বাড়ি আরেকটা কেনা যায় কিনা। কিন্তু একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে রিমর্গেজ করলে কিন্তু তার যে প্রত্যেক মাসের যে ইনস্টলমেন্ট ওইটাও কিন্তু বেড়ে যাবে, এবং সেই জিনিসটা যাতে হিসাব ওইটাকে যদি একটু বলেন প্লিজ। আমি কেন হাসছি, আমরা তো আসলে প্রফেশনালি আমাদের এটাই হচ্ছে আমাদের রুজি রুটি। আমরা আমি ইঞ্জিনিয়ার মানুষ, কনস্ট্রাকশন করি, এইটা করেই আমাদের সংসার চলে। কেন হাসলাম? কারণ অসংখ্য ভাই বোন, বাঙালি ভাই বোন, আমি শেয়ার করছি পার্সোনাল এক্সপিরিয়েন্স। আমরা কিন্তু 50,000 60,000 রিমর্গেজ করে আমরা দুবাই হলিডে করি, ইউরোপে হলিডে করি, করে করে আস্তে আস্তে টাকাটা শেষ হয়ে যায়। কিন্তু একটা বার্ডেন থাকে। যখন ভাইদের কাছে যাই, ভাইরা মনে করেন বউয়ের কারণে খরচ হয়ে গেছে, বউরা মনে করেন ভাইয়ের কারণে খরচ হয়ে গেছে। বাট যারাই এই রিমর্গেজটা যাবেন, এটা কিন্তু বড়োইং করছেন আপনার প্রপার্টির এগেইনস্টে, ইট ইজ ইয়োর মানি, বাট ব্যাংকের কাছ থেকে নিচ্ছেন উইথ ইন্টারেস্ট। আপনারা সবসময়, এটা হচ্ছে অ্যাডভাইস বাঙালি হিসেবে, যখনই টাকাটা নেবেন যত দ্রুত সম্ভব আপনারা প্রপার্টিতে ইনভেস্ট করুন, যদি ইনভেস্টমেন্টের জন্য নেন। আর যদি খরচের জন্য নেন ইট ইজ আপ টু ইউ। বাট টাকা কিন্তু থাকে না, বাট প্রপার্টি ইনভেস্টমেন্ট ইজ অলওয়েজ গুড ইনভেস্টমেন্ট। দেখুন, শর্ট টার্মে যদি 1% 2% কমেও যায়, বাট লং টার্ম আপনাকে 100% প্রফিট দেবে। তাই অন্য যে কোনো বিজনেস থেকে প্রপার্টি বিজনেস ইজ সেফ। অন্য যে কোনো বিজনেসে কিন্তু আপনার টাকাটা জিরো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, প্রপার্টিতে কোনোদিনও জিরো হবে না। আমি সবসময় একটা মানে ফান করে একটা কথা বলি, ইংল্যান্ডের বাড়ি কখনোই ফ্রান্সে চলে যাবে না, আর বাড়িটা কখনোই জিরো হবে না। তাই রিস্ক, ইয়েস দেয়ার ইজ এ রিস্ক, বাট লং টার্ম যদি ধরে রাখেন আপনার কোনো রিস্ক নাই। কিন্তু বুঝে শুনে করবেন, ইনফ্লেটেড বাড়ি ক্রয় করবেন না।
বাড়ির দাম 500,000, আপনি ইমোশন দিয়ে 700,000-এ ক্রয় করলেন, দেন ইউ আর ইন লুজ সিচুয়েশন। কিন্তু আপনি যদি মার্কেট যাচাই করে সঠিকভাবে পরামর্শ নিয়ে প্রপার্টি ইনভেস্টমেন্ট করেন, ইট ইজ এ প্রফিটেবল বিজনেস। আপনার 100% আপনি প্রফিট হবে, শর্ট টাইমও হবে, লং টার্ম হবে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা সেই প্রপার্টি ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা করলাম। তো এখন একটা নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করি, যেহেতু ডেভেলপমেন্ট আমরা আলোচনা করেছি, যে কো লিভিং স্পেস ফর ইয়াং প্রফেশনাল, যারা নতুন ধরেন পাশ করে গ্র্যাজুয়েশন করে কাজে ঢুকে তারা একটা বাসার প্রয়োজন, তারা দেখা যাচ্ছে যে ওদের লিভিং স্টাইলটা একটু ডিফারেন্ট। ওরা কিন্তু ওরকম বড় বাসা নিয়ে, কারণ যে এটা একটা মেনটেনেন্সের ব্যাপার আছে, ওদের একটা রুম আর একটা কমন লিভিং স্পেস, একটা কিচেন হলো, কারণ তারা বেশি সময় অফিসে থাকবে এবং অন্য সময় হয়তো তারা বন্ধু বান্ধবের সাথে গেলে রাত্রে এসে ঘুমায়। এই অপরচুনিটিটা কিভাবে আমাদের কমিউনিটি নিতে পারে? এটা কি HMO এর আন্ডারে পড়বে না এটা অন্য কোনো ডেভেলপমেন্ট আন্ডারে পড়বে? দেখুন, এটা HMO এর আন্ডারেও পড়তে পারে, এটা আপনার সার্ভিস অ্যাকোমোডেশনের আন্ডারেও পড়তে পারে। ইয়াং পিপল দে হ্যাভ রিয়েলি গুড ফ্যান্টাসি। দেখুন, নোবডি ওয়ান্ট টু টেক রেসপন্সিবিলিটি, দিস ইজ ফর শিওর। মানুষ হিসেবে আমরা এনজয় করতে চাই, আমরা উপভোগ করতে চাই, বাট উই ডোন্ট ওয়ান্ট টু টেক দ্য হ্যাসল। তো এই জন্য আর ইয়াং যারা আছেন, অবভিয়াসলি তাদের একটা বিরাট একটা অ্যাডভান্টেজ হচ্ছে দে ওয়ান্ট এভরিথিং নাইস অ্যান্ড ক্লিন। হ্যাঁ, তো এখন এটা আমি মনে করি যে সার্ভিস অ্যাকোমোডেশন পারফেক্টলি ফিট, বাট HMO দিয়েও কিন্তু জিনিসটা সলভ করা সম্ভব। আর স্টুডেন্ট অ্যাকোমোডেশনগুলোতে যখন একটা লং টার্ম থাকে, হয় কি, স্টুডেন্ট অ্যাকোমোডেশনগুলো এত ওয়েল ইকুইপড, আপনার নিজস্ব আপনার বাথরুম আছেন, আপনার নিজের রুম আছেন, আপনার একটা কমন কিচেন আছেন, একটা কমন আপনার লিভিং স্পেস আছেন, ইটস ফ্যান্টাস্টিক। তো এখন কথা হচ্ছে যে এটা স্টুডেন্ট অ্যাকোমোডেশন আর ওয়ার্কিং প্রফেশনাল বা ইয়াং ফ্যামিলি, দ্যাটস কমপ্লিটলি ডিফারেন্ট। ইয়াং ফ্যামিলির জন্য আপনার একটা লিভিং অ্যাকোমোডেশন দরকার। HMOতেও কিন্তু আপনার দেখুন, একটা 3 বেড আপনার 3 স্টোরি বাড়িতে HMOর আন্ডারে 3টা সেপারেট ইউনিট থাকে। জায়গার সংকলনের কারণে দে ক্যান নট কল ইট অ্যাজ এ ডিফারেন্ট ফ্ল্যাট, বাট আন্ডার HMO দে ক্যান অপারেট। এই সুযোগটা কিন্তু ইউকেতে আছে। তো এটা একটা বিরাট অ্যাডভান্টেজ, বাট আপনার হোম ওনারদের ক্ষেত্রেও কিন্তু দের ইজ এ লট অফ মানি টু মেক। কারণ আমি কেন বলছি, কারণ হচ্ছে আপনি আন্ডার HMO আপনি 4-5টা ফ্ল্যাটের মতো করে আপনি যদি আপনার এটাকে বলে ব্যাড স্পেস, আপনার কুকিংও থাকবে, আপনার থাকার ঘুমানোর জায়গাও থাকবে, আপনি একটা লিভিং শেয়ার করতে পারবেন। ধন্যবাদ। আমরা আলোচনা আজকে চেষ্টা করেছি তুলে ধরার জন্য যে পারমিটেড ডেভেলপমেন্ট আন্ডারে আমরা কী করতে পারি, অথবা প্রপার্টি ডেভেলপমেন্টের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো আপনারা অবশ্যই বিবেচনা করবেন। ধন্যবাদ আপনাকে অনুষ্ঠানে আসার জন্য এবং তথ্য দেওয়ার জন্য। আগামীতে আবার দেখা হবে। প্রিয় দর্শক, আমরা আবার এই অনুষ্ঠান নিয়ে আপনার মাঝে ফিরে আসবো। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনে আজকে অনুষ্ঠান শেষ করছি।